আমাদের যেন বিশ্বের কাছে যেতে না হয়, বরং বিশ্বই আসবে আমাদের কাছে। গত 11 মাস আগে ডক্টর ইউনূসের পিআর টিমের এই অপপ্রচারটি নেওয়া যাচ্ছিল না আসলে সোশ্যাল মিডিয়াতে। কেন বলছি অপপ্রচার? তা গত 11 মাসে প্রায় 11টি দেশ সফর করে ডক্টর ইউনূস কি অর্জন করেছেন বাংলাদেশের জন্য সেদিকে যদি দৃষ্টি দেই তাহলেই বোঝা যাবে। দেখুন, গত 11 মাসে যে এতগুলো দেশ সফর করেছেন, প্রতিটি জায়গাতেই বিতর্ককে সঙ্গী করে এনেছেন। কোথাও কোথাও অপপ্রচার চালিয়েছেন, কোথাও কোথাও অন্য দেশের যে যৌথ বিবৃতির মধ্যে এক দেশের বিবৃতি একরকম, বাংলাদেশ আবার আরেক রকম বিবৃতি দিচ্ছে। এরকম নানা অসঙ্গতি আমরা দেখেছি। এবং যে দেশে উনি গিয়েছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে সেখানে ভিসা বন্ধ হয়ে গেছে, বাংলাদেশিদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, মালয়েশিয়া থেকে শ্রমিক ফেরত আসছে। এরকম নানা ঘটনার সঙ্গী আমরা হয়েছি। তো একে একে আমি সেই ঘটনাগুলো একটু বিশ্লেষণে যাব। দেখুন, গত ডিসেম্বর অথবা নভেম্বরে উনি ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি মিটিং করতে গেলেন এবং সেই মিটিং থেকে এসে সাথে সাথেই প্রেস উইং প্রচার করলো যে আর ইউরোপিয়ান ইউনিয়নের যে রাষ্ট্রসমূহ আছে তাদের ভিসা যেগুলো দিল্লিতে আছে, ভিসা সেন্টার, সেগুলো আর দিল্লিতে থাকছে না, ঢাকাতে আনার ব্যাপারে তারা আলোচনা করেছে। এবং ডক্টর ইউনূসের প্রেস উইং, ডক্টর ইউনূসের যে কিংস পার্টি এনসিপির মানুষজন, সমন্বয়করা হুমড়ি খেয়ে পড়লো যে আর নয় দিল্লি, এবার হলো ঢাকা। সো 11 মাস পর আমাকে বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে ইউরোপের, কয়টার ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকাতে এসেছে? একটাও না। তো এই যে 11 মাস আগে, 10 মাস আগে, 7 মাস আগে যে অপপ্রচারটা চালানো হলো, সেই অপপ্রচারটা কোন লেভেলের ছিল তা একটু বোঝার জন্য আসলে এই এক্সাম্পল দিলাম। তো এরপর আমরা দেখলাম যে থাইল্যান্ডের ব্যাংকক, যেখানে বিমস্টেক সম্মেলন হলো, তো সেই সম্মেলনে আমরা দেখলাম যে ভারতের নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের জন্য ধর্ণা দিচ্ছেন ডক্টর ইউনূস, কিন্তু ভারত রাজি না সাক্ষাৎ করতে। অবশেষে ভারত নরেন্দ্র মোদী সেই সাক্ষাৎটা দিয়েছেন, ওনারা একটা সাইডলাইন বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে বের হয়ে প্রেস উইং জানালো বাংলাদেশের মানুষকে যে শেখ হাসিনা ফিরিয়ে আনার ব্যাপারে, মানে প্রত্যর্পণ চুক্তি কার্যকরের ব্যাপারে শেখ হাসিনার সাথে এইসব বিষয়ে আলাপ হয়েছে। সাথে সাথেই ভারত থেকে জানানো হলো এটি সম্পূর্ণ অপপ্রচার এবং দুরভিসন্ধিমূলক, কারণ এই ধরনের কোনো আলোচনাই বাংলাদেশ এবং ভারতের মধ্যে হয়নি। তো এই যে মিথ্যা অপপ্রচারটা চালানো হলো, এর কারণে যে ঘটনাটি ঘটলো সেটি হলো বাংলাদেশের কূটনীতি পৃথিবীর কাছে বিশ্বাসহীনতার জায়গায় চলে গেল। কারণ তারা বৈঠকে যদি এক কথা বলে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রেস কনফারেন্সে গিয়ে আরেক কথা বলছে। এগুলো আস্থাহীনতার জায়গা তৈরি করে এবং লং টার্মে, আজকে হয়তো ইউনূস আছেন, 3 দিন পর ইউনূস থাকবেন না, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা আস্থাহীনতার জায়গায় চলে যায়। এবং ডক্টর ইউনূসের এই ধরনের মানে কি বলবো যে অপরিপক্ক কাজের কারণে বা প্রেস উইং এর অপরিপক্ক কাজের কারণে। এরপর আমরা দেখলাম যে জাপানের সফরে গেলেন। জাপান সফরে তারা 1.06 সম্ভবত বিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি, সেটিকে সই করে মানে একটি হাস্যোজ্জ্বল এমনভাবে ছবি তুললেন, মনে হচ্ছিল যেন ডক্টর ইউনূস এই চুক্তিটি করেছেন, কিন্তু না, এই চুক্তি বিগত সরকারের করা এবং সেটার একটি পার্ট মাত্র, মানে ঋণের একটি পার্ট, সেটি সে সময়ে তারা দিয়েছে। এটি কিন্তু তাদের কোনো অর্জন না। এরপর ওয়াটামি গ্রুপের সাথে তারা একটি চুক্তি করলো, যেখানে 3000 জনবল জাপানে নেওয়া হবে বাংলাদেশ থেকে। কিন্তু আমরা দেখলাম প্রেস উইং এবং পাশাপাশি ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা, ওনারা সোশ্যাল মিডিয়াতে বললেন প্রায় 1 লক্ষ লোক জাপানে নেওয়া হচ্ছে ওয়াটামি গ্রুপের চুক্তির মাধ্যমে। কিন্তু তার একদিন পরেই ওয়াটামি গ্রুপ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে 3000 জনবল তারা নিচ্ছে। তাহলে এই মিথ্যাচারটা ঠিক কোন কারণে ডক্টর ইউনূস বা তার পিআর টিম বা তার প্রেস উইং করলো, সেটা একটি বড় প্রশ্ন। দেখুন, ভারতের সাথে ঘটনাটির পরপর জাপানের সাথে এই ঘটনাটি ঘটেছে। মানে কূটনীতি প্রতি আস্থাহীনতা এবং আমি যেটা আগেও বলেছি বিশ্বাসহীনতার যে জায়গাটা, সেটি কিন্তু তৈরি করছে এই ডক্টর ইউনূস সরকার।
এরপর আমরা দেখলাম চীন সফরে তারা বলল 9টি সমঝোতা স্মারক মানে স্বাক্ষর হয়েছে এবং সেটিকে নিয়ে তারা খুব ফলো করে প্রচার করলো, কিন্তু তারপর দেখা গেল সেগুলো হচ্ছে চপস্টিক দিয়ে কিভাবে নুডলস খাবেন, তারপর হচ্ছে যে কিভাবে জুতা সেলাই করবেন টাইপ কিছু চুক্তি মানে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তো যাই হোক, তো মানে এই যা অর্জন না, কোনো অর্জনই হয়নি চীন সফরে, কিন্তু সেটিকে অনেক বড় করে আসলে দেখানো হলো। এরপর আমরা দেখলাম যে কাতার সফরে গেলেন তিনি, বললেন এটি একটি রাষ্ট্রীয় সফর, কিন্তু পরবর্তীতে জানা গেল আর্তনা 2025 সম্মেলন এটি একটি এনজিওর সম্মেলন, যে সম্মেলনে মানে কাতারের রাষ্ট্রপ্রধান পর্যন্ত যায়নি, আমির তো বহু দূরের কথা, মানে প্রধানমন্ত্রী পর্যন্ত যায়নি। তো প্রশ্ন হচ্ছে যে একটি ব্যক্তিগত সফরকে রাষ্ট্রীয় সফরের মূরকে আমরা দেখলাম ডক্টর ইউনূস প্রকাশ করলেন। আসলে সেখানে বাংলাদেশ সরকারের সাথে কাতারের কোনো ধরনের কোনো চুক্তির বিষয় ছিল না। পরবর্তীতে আমরা দেখেছি যে একই কাজ গত ইংল্যান্ড সফরে হয়েছে। ইংল্যান্ডের সফরটা আপনারা এই রিসেন্টলি আপনারা সবাই জানেন কি হয়েছে সেখানে। প্রথম বলা হলো যে যাচ্ছেন রাষ্ট্রীয় সফরে, তারপর আমরা দেখলাম যে এটি আসলে রাষ্ট্রীয় সফর না, একটি তাকে একটি সম্মাননা দেওয়া হবে, একটি ব্যক্তির সম্মাননা, বাংলাদেশ রাষ্ট্রের কোনো সম্মাননা না। তো একটি ব্যক্তি সম্মাননা দেওয়া হবে, সেটার জন্য উনি সেখানে গেলেন। ওকে ফাইন। এরপর আমরা শুনলাম যে স্টারমারের সাথে বৈঠক, মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম ব্রিটিশ প্রধানমন্ত্রী কোনো সময় দেননি, এমনকি কোনো মিটিংয়ের আগে কোনো টাইমও ফিক্স করে যাওয়া হয়নি। তার মানে বাংলাদেশের মানুষকে মিথ্যাচার করেছে প্রেস উইং, ডক্টর ইউনূস মিথ্যা কথা বলেছেন। তো সেই সফরও আমরা দেখলাম অর্জন শূন্য। কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় 10 কোটি টাকার উপরে খরচ হয়ে গিয়েছে। কেন? কারণ 39 জনের বহর নিয়ে গিয়েছেন, আলিশান হোটেলে 37টি রুম ভাড়া করে থেকেছেন, শুধুমাত্র থাকার বিলই এসেছে প্রায় 4 কোটি টাকার উপরে। তো প্রশ্ন হচ্ছে যে এই যে রাষ্ট্রীয় সফর না, ব্যক্তিগত সফর সেগুলো, তারপরেও সেগুলোকে রাষ্ট্রীয় সফরের মূরকে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস নিয়ে গেলেন, কিন্তু অর্জন ছিল প্রত্যেকটি ক্ষেত্রে শূন্য। দেখুন, ডক্টর ইউনূস একের পর এক রাষ্ট্র ঘুরছেন, আর প্রতিটি রাষ্ট্র থেকেই আসলে আমাদের পাসপোর্টকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞায় আমি বলবো, দেখুন উনি যেসব দেশে গিয়েছেন সেখানেই 2 দিন পর খবর এসেছে যে বাংলাদেশিদের ভিসা প্রায় বন্ধের মতো। ভারত বলেন, থাইল্যান্ড বলেন, আশেপাশের যত রাষ্ট্র আছে সেখানে বাংলাদেশের ভিসা এখন একরকম প্রায় বন্ধ। আপনি যদি বলেন ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের দেশগুলোতে বাংলাদেশিদের ভিসা রিজেকশন সেকেন্ড পর্যায়ে এখন আছে, মানে গোটা পৃথিবীতে। তো সেকেন্ড পর্যায়ে যেহেতু আছে, খুব শীঘ্রই আপনারা 1 থেকে 2 মাসের ভিতরেই খবর পাবেন যে ইউরোপের ভিসা রিজেকশনে বাংলাদেশ সবার প্রথমে। তো প্রশ্ন হচ্ছে যে প্রতিটি রাষ্ট্র, ইভেন নেপালও চিন্তা করছে অনারেবল ভিসা আমাদেরকে আর দেবে না। তো এই যে এতদিন এত গালগপ্প আমরা শুনলাম, এই যে আমরা শুনলাম যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়, যেখানেই যাচ্ছেন সেখান থেকে অর্জনের পর অর্জন নিয়ে আসছেন, কিন্তু বাস্তবতা আসলে কি বলছে? বাস্তবতা 11 মাসে বলছে বাংলাদেশের পাসপোর্ট সকল দেশে একরকম অঘোষিত নিষেধাজ্ঞার পর্যায়ে পড়ে গিয়েছে। বাংলাদেশের ভিসা রিজেকশন, সব জায়গা থেকে ভিসা রিজেক্ট হচ্ছে, সব জায়গা থেকে বাংলাদেশিদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এবং এখানে কোনো কারিশমা নেই। ডক্টর ইউনূসের যে এই যে রাষ্ট্র পরিচালনার যে ব্যর্থতা, ডক্টর ইউনূসের যে ইকোনমিক পলিসির যে ব্যর্থতা, ডক্টর ইউনূসের যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যে ব্যর্থতা, মানে স্বাধীন বাংলাদেশের পর এখন পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। তো প্রতিটি সেক্টরের ব্যর্থতাই মূলত বাংলাদেশিদেরকে গোটা বিশ্বের কাছে কালপ্রিট হিসেবে উপস্থাপন করছে, যার ফলাফল আপনি জাস্ট সার্চ করুন, তাহলেই দেখবেন কি উপায়ে আমাদের ভিসা রিজেক্ট করা হচ্ছে। আমাদের পাসপোর্টের দরজা, মানে আমাদেরকে আসলে তালাবদ্ধ করে দেওয়া হচ্ছে সকল পর্যায়ে। তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এই ইন্টারিমের দ্রুত বিদায় দরকার, একটা নির্বাচিত সরকার দ্রুত আসা দরকার, এবং দ্রুততার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কূটনৈতিক যে সম্পর্কগুলো সেগুলোকে সুন্দর করা দরকার। কারণ কূটনীতিতে অলরেডি বাংলাদেশ আস্থাহীনতার জায়গা তৈরি করেছে, বিশ্বাসহীনতার জায়গা তৈরি করেছে। তারা একটা বললে আরেকটা করছে, তাদের সাথে একটা চুক্তি করে আরেক চুক্তির কথা বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করছে। এই দ্বিচারিতার কারণে বাংলাদেশের কূটনীতি এখন ভয়াবহ হুমকির মুখে রয়েছে, এবং বাংলাদেশিরা এখন যেখানেই যাচ্ছে সেখানেই মানে থার্ড ক্লাস না, আরো নিচের সিটিজেন হিসেবেও তাদেরকে আসলে দেখছে না। তো এই পরিস্থিতিকে উত্তরণের জন্য নির্বাচন দরকার। এই পরিস্থিতি থেকে আমরা দ্রুত আসলে উত্তরণ চাই।